হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো সবাই? এবং তোমাদের প্রিপারেশান কেমন চলছে বলো? 2023-র ডব্লিউবিসিএসের পিআইকিউ আজকে অ্যানালাইসিস করব পেপার 3 এবং এই ভিডিওটা 2025 ডব্লিউবিসিএসে যারা প্রিলিমিনারি এক্সাম দেবে এবং অন্যান্য ডব্লিউপি কেপি তারপরে মিসলেনিয়াস সমস্ত এক্সামে কিন্তু ইউজফুল হবে। আর আমাদের চ্যানেলে ডব্লিউবিসিএস মেন্স রিলেটেড সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু চলছে এবং পিআইকিউ অ্যানালাইসিসে চলছে এবং সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট ক্লাস সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ক্লাস, সেটাও কিন্তু চলছে। আর আমি আগের দুটো ক্লাসে পিআইকিউ অ্যানালাইসিস করেছি এবং এই যে ক্লাসটা দেখতে পাচ্ছ এই ক্লাসটাতে আমি 20% এরিয়ার কথা বলেছি। যারা পড়াশোনার বেশি টাইম পাচ্ছ না, বিশেষ করে হিস্ট্রিতে, তো তোমরা এই 20% এরিয়া কভার করো, দেখবে 80% কোশ্চেন কিন্তু তোমরা সলভ করতে পারবে। তবে আমি বলবো হিস্ট্রিতে যে লেভেলের কোশ্চেন আসছে, মানে বিগত 2 বছরে ডব্লিউবিসিএস 2022 এবং 2023-তে যে লেভেলের কোশ্চেন এসেছিল অনেকটা মডারেট টু ইজি লেভেল, কিন্তু 2024-এর প্রিলিমিনারির হিস্ট্রির কোশ্চেন যেভাবে এসছে, তো আশা করা যায় ডব্লিউবিসিএস মেন্সে 2024-এ মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন আসবে এবং কিছু ইনফরমেটিভ কোশ্চেন আসবে। আর পিআইকিউ অ্যানালাইসিস কেন ইম্পর্ট্যান্ট সেটা আমি বলছি। পিআইকিউ অ্যানালাইসিস এবং সিলেবাসটা অনুযায়ী যদি তুমি ধরে ধরে পড়াশোনা করো, তাহলে দেখবে কোশ্চেন তোমার র্যাডারে থাকবে এবং কোশ্চেনগুলো সলভ করে রাখো। ইজি কোশ্চেনগুলো আগে সলভ করো এবং কোন কোন এরিয়া থেকে বেশি কোশ্চেন আসছে সেইগুলো আগে পড়ো। এটাই হচ্ছে রুলস, টপার্স মাইন্ডসেট এটাই, যে মিনিমাম সোর্স মাল্টিপল রিভিশন সেটা তোমাদের করতে হবে। তোমরা অনেক ইন ডেপথ চলে যাও এবং ইন ডেপথ যেতে গিয়ে কী পড়ছো, কেন পড়ছো, কীভাবে পড়ছো, সমস্ত কিছু ঘেঁটে হয়ে যায়। তো স্ট্র্যাটেজিক্যালি পড়ো, স্মার্ট স্টাডি করো এবং ডেলি একটা রুটিন বানিয়ে নাও। তো শুরু করি আজকের ক্লাস। আগের দিন কিন্তু 30টা কোশ্চেন আমাদের সলভ হয়ে গেছে, তো আজকের আমরা নেক্সট 30-এর পর থেকে কোশ্চেনগুলো সলভ করব। তো এই কোশ্চেনগুলো কিন্তু সলভ হয়ে গেছে এবং আমি কিন্তু পুরো অপশান ধরে ধরে অ্যানালাইসিস করে দিয়েছিলাম। তো চলে আসো, ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নিই। দ্য নাসিক ইনস্ক্রিপশান গিভস আস ইনফরমেশান অ্যাবাউট। নাসিক ইনস্ক্রিপশান কোন রাজার সময় বলো? তো এটা হবে সাতবাহনা। কোন রাজার সময়? সাতকর্ণী ওয়ান। সাতকর্ণী ওয়ান, সাতকর্ণী। আচ্ছা, এই যে ইনস্ক্রিপশানটা এটা কে রচনা করেছিল? এরই সভাকবি গৌতমী বলশ্রী। গৌতমী বলশ্রী। আচ্ছা, এর ছেলের নাম সাতকর্ণী টু বা গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহনদের মায়ের নামে ওরা নামকরণ করত। সাতকর্ণী টুর মার নাম ছিল মনে হয় গৌতমী, তো তার নাম ছিল সাতকর্ণী টু। এবং সাতকর্ণী টুর যে শিলালিপি সেটার নাম কি বলো? নানাঘাট। নানাঘাট শিলালিপি, নানাঘাট। ঠিক আছে। আচ্ছা, রাষ্ট্রকূটা, গুপ্তা এবং বাকাটাক। বাকাটক কিন্তু এই সাতবাহন যেখানে ছিল সেইখানেই ছিল, কিন্তু 270 এরকম একটা টাইম পিরিয়ডে ছিল। বাকাটক ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কে ছিল? বিন্ধ্যশক্তি। রাষ্ট্রকূটা দন্তি দুর্গ আর গুপ্তার শ্রীগুপ্ত। তো প্রতিটা ডাইনাস্টি কিন্তু ভালো করে খুঁটে পড়বে। হু স্টার্টেড ব্রাহ্ম সমাজ মুভমেন্ট? কে হবে? রাজা রামমোহন রায়। আচ্ছা, আর্য সমাজকে এস্টাবলিশ করেছিল দয়ানন্দ সরস্বতী। তো দয়ানন্দ সরস্বতীর লেখা বইটার নাম কি? সত্যার্থ প্রকাশ, বেদ ভাষা ভূমিকা। আচ্ছা, দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কোথায় আছে? লাহোরে। কে এস্টাবলিশ করেছিল? লালা হংসরাজ। লালা হংসরাজ। আচ্ছা, স্বামী বিবেকানন্দর গুরুর নাম কি ছিল? রামকৃষ্ণ পরমহংসদেব। এবং তাঁরই অনুপ্রেরণায় তিনি 1897-এ
রামকৃষ্ণ মিশন এস্টাবলিশ করেন। স্বামী বিবেকানন্দের দুটো পত্রিকা খুব ইম্পর্টেন্ট জার্নাল, বর্তমান ভারত, প্রবুদ্ধ ভারত, জার্নাল আর বুকস। আচ্ছা, মহাদেব গোবিন্দ রানাডে কোন কোন রাজ্যের সমাজ সংস্কারক ছিলেন? তিনি ছিলেন মহারাষ্ট্রের। আর প্রার্থনা সমাজের যে ফাউন্ডার আত্মারাম পাণ্ডুরং, তার সাথে মহাদেব গোবিন্দ রানাডেও কিন্তু ছিলেন। ঠিক আছে, এছাড়া অন্যান্য পুনা সার্বজনীন সভা এগুলোতেও কিন্তু তিনি সোশ্যালিস্ট মুভমেন্ট করেছিলেন, সোশ্যাল রিফর্ম মুভমেন্ট। দ্য ইন্ডিগো রিবেলিয়ন টুক প্লেস কী হবে? বেঙ্গল। আচ্ছা বলো তো ইন্ডিগো রিবেলিয়ন কত সালে? 1859। এরপরে ইন্ডিগো রিবেলিয়নের নেতা কে কে ছিলেন? দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। আর কাকে বাংলার নানা সাহেব বলা হয়? রামরতন মল্লিক। ঠিক আছে। আচ্ছা, ইন্ডিগো রিভোল্টের কথা কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল? যে হিন্দু পেট্রিয়টের সম্পাদক বা এডিটর কে ছিল? হরিশচন্দ্র মুখার্জি। আচ্ছা, হিন্দু পেট্রিয়ট গেল, এটা মনে রাখবে। এই ইন্ডিগো রিবেলিয়ন নিয়ে একটা নাটক অনুষ্ঠিত হয়েছিল। নাটকটা কার লেখা? দীনবন্ধু মিত্র। আর নাটকটাতে ইংলিশ অনুবাদ কে করেছিল? মাইকেল মধুসূদন দত্ত। এবং নাম দিয়েছিল হচ্ছে তৎকালীন একজন ইংরেজ, ল সাহেব বলা হয়, তো তাকে অ্যারেস্ট করেছিল। আর কালীপ্রসন্ন সিংহ তিনি কিন্তু 1000 টাকা দিয়ে তাকে জামিন দিয়েছিল। এগুলো হচ্ছে একটা স্টোরি। চৌগাছা যে গ্রাম, নদিয়ার চৌগাছা গ্রাম, সেখানে ইন্ডিগো রিবেলিয়ন হয়েছিল। কেরালাতে কি হয়েছিল? মোপালা রিবেলিয়ন। অন্ধ্রপ্রদেশে কি হয়েছিল? মোপালা রিবেলিয়ন কেরালাতে কত সালে হয়েছিল? 1921। আচ্ছা, আল্লুরি সীতারাম রাজু কোন রিবেলিয়নের নেতা ছিল? রংপা রিবেলিয়ন, আল্লুরি সীতারাম রাজু। আর তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশে, রংপা রিবেলিয়ন হয়েছিল অন্ধ্রপ্রদেশের। মহারাষ্ট্রে কোন রিবেলিয়ন হয়েছিল? মহারাষ্ট্রে বলো, তোমরা কমেন্ট করে বলো মহারাষ্ট্রে কোন রিবেলিয়ন হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিউজ পেপার দ্য বেঙ্গলি ওয়াজ ফাউন্ডেড বাই? তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বঙ্কিমচন্দ্রের নিউজ পেপার নাম কি ছিল? বঙ্গদর্শন। আনন্দমঠ এই বঙ্গদর্শনে প্রকাশিত হয়। এবছর কিন্তু বন্দে মাতরমটা ভালো করে পড়বে, বন্দে মাতরম রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু ভালো করে দেখবে। আচ্ছা, নবগোপাল মিত্র, হিন্দু মেলা। উমেশচন্দ্র ব্যানার্জি, এই যে আইএনসির আগে সুরেন্দ্রনাথ ব্যানার্জির সাথে 1876 সালে কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এস্টাবলিশ করে এবং সেটা আইএনসিতে পরে মার্চ করে যায়। তো হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ইন্ডিগো রিভল্টের নেতা কে ছিলেন? একটু আগে বললাম, দিগম্বর বিশ্বাস। আচ্ছা, দুদু মিয়া নোয়া মিয়া ফরাজি আন্দোলন। তিতুমিরের কাহিনী জানো? নারকেল বেড়িয়া গ্রামে বাঁশের কেল্লার কথা, সেখানে তিনি ওয়াহাবি আন্দোলন করেছিল। ওয়াহাবি কথার অর্থ কি? নবজাগরণ। আর কানহু মুর্মু কি? সিধু এবং কানহু 1855 সালে সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল? গিরা গাছের ডাল। এবছর WBCS প্রিলিতে কিন্তু 1857-এ যে কোশ্চেনটা এসেছিল, 1857-এর সিপাই মিউটিনির যে প্রতীক সেটা হচ্ছে চাপাটি। তো প্রতিটা বিদ্রোহের এবারে আবার নতুন থিম চলে এলো যে প্রতীকটা মনে রাখতে হবে। যেমন অসহযোগ আন্দোলনের সময় প্রতীক কী ছিল? গান্ধীজির চরকা। হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? ফার্স্ট ভাইসরয় বলেছে। ফার্স্ট ভাইসরয় 1857-এ, 1858-এ তো লর্ড ক্যানিং হবে।
ফার্স্ট ভাইসরয়ের যে স্টোরিটা, তো 1857 যে সিপাহি মিউটিনি হয়েছিল সেইটার পরে ব্রিটিশ গভর্নমেন্ট রিস্ক নিতে চাইল না যে একটা কোম্পানির ভার, এত বড় একটা দেশের কোম্পানির ওপর এত বড় দেশের ভার একটা কোম্পানির উপর ছেড়ে দিতে চাইল না। তো তারপরে ব্রিটিশ কুইন ভিক্টোরিয়া 1858 তিনি ভারত শাসন অর্থাৎ গুড গভর্নেন্স অ্যাক্ট নিয়ে আসলো এবং ভাইসরয় নিযুক্ত করলো লর্ড ক্যানিংকে, এছাড়া সেক্রেটারি অফ স্টেট রাখা হলো। আচ্ছা, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া 1835 করা হয়। 1835 নাম বলো? উইলিয়াম বেন্টিং। আচ্ছা, লর্ড অকল্যান্ডের সময় কিন্তু অ্যাংলো আফগান ওয়ার হয় এবং সেই সময় ব্রিটিশরা রাশিয়ান যে অ্যাগ্রেশনটা সেটা আটকাতে চাইছিল আফগানিস্তানটাকে দখল করে। কারণ হচ্ছে ওদের যে রিং ফেন্স পলিসি, সেই রিং ফেন্স পলিসি অনুযায়ী ওরা আফগানিস্তানটাকে বাফার স্টেট হিসাবে ইউজ করতে চাইছিল এগেনস্ট রাশিয়ান অ্যাগ্রেশন, কিন্তু বেশি এগোতে পারেনি আফগানিস্তানে। আচ্ছা, লর্ড মাউন্টব্যাটেন, তোমরা জানো যে ভারত ভাগের যে মূল কারিগর ছিল লর্ড মাউন্টব্যাটেন, 3 জুন প্ল্যান, ভারত বিভাজনের যে প্ল্যানটা, তো সেটা লর্ড মাউন্টব্যাটেনের সময় তিনি কিন্তু স্বাধীনতার শেষের দিকে তিনি ছিলেন গভর্নর জেনারেল। লর্ড ক্লাইভ, তোমরা জানো 1857 ব্যাটেল অফ পলাশির লর্ড ক্লাইভ তিনি ডুয়াল গভর্নমেন্ট নিয়ে এসেছিল। হু ওয়াজ দ্য লিডার অফ সান্তাল রিবেলিয়ন? সিধু মুর্মু, একটু আগে বললাম। তো দুটো কোশ্চেন চলে এলো সাঁওতাল রিবেলিয়ন থেকে। বিরসা মুন্ডা রিবেলিয়ন 1899। আচ্ছা, উলগুনান কথাটা কোন বিদ্রোহের সাথে যুক্ত? তোমরা কমেন্ট করে জানিও। উলগুনান জ্যোতিবা ফুলে কমিউনিটি থেকে, তার স্ত্রীর নাম ছিল সাবিত্রীবাই ফুলে। আর গুলামগিরি যে বইটা সেটা কিন্তু জ্যোতিবা ফুলের লেখা। জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রের সমাজ সংস্কারক ছিলেন। বিষ্ণুচরণ বিশ্বাস, এই যে একটা দিয়ে দিচ্ছে, বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস, এরা দুজনে কিন্তু ইন্ডিগো রিভোল্টের নেতা ছিল ওয়েস্ট বেঙ্গল থেকে। আচ্ছা, লখনৌ প্যাক্ট 1916 সালে ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য লখনৌ প্যাক্ট 1916 ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন, কী হবে? ফার্স্ট অপশানে কী আছে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, তো এটাই হবে। অপশানগুলো এলিমিনেট ইজিলি করতে পারবে, কোশ্চেনের মান কিন্তু ইজি আছে, কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো ভুল করলে চলবে না। যারা নেক্সট প্রিলিমস এক্সাম দেবে বা ডব্লিউপি কেপি দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেনগুলোই আসবে, ঘুরে ফিরে এইসব কোশ্চেনই আসবে। তো ভিডিওটা পুরো সম্পূর্ণটা দেখো, স্কিপ না করে, ইজি বলে চলে যেও না। যাদের অলরেডি জানা আছে তাদেরও কিন্তু অনেক ইনফরমেশান দেবো, সেগুলো কিন্তু রিভিশন হয়ে যাবে। এটাই হচ্ছে পিআইকিউ করলে এটা একটা বেনিফিট। তো নেক্সট কোশ্চেন, তো আচ্ছা, মুসলিম লীগ এবং যে এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে মধ্যে যে সমঝোতাটা হলো, সেটা সেই সময় অম্বিকাচরণ মজুমদার কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, আইএনসির প্রেসিডেন্ট ছিল অম্বিকাচরণ মজুমদার, এবং সবাই কি দাবি জানাচ্ছিল যে হোম রুল আন্দোলন সেই সময় চলছিল, যে স্বায়ত্ত শাসন চাইছিল। তিলক, অ্যানি বেসান্ত 1970 ফার্স্ট ওমেন আইএনসির প্রেসিডেন্ট হয়, তিনি হচ্ছেন অ্যানি বেসান্ত। আচ্ছা, এই যে মুসলিম লীগের সাথে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে একটা প্যাক্ট হলো, লখনৌ প্যাক্ট, সেইটার পরে কিন্তু মুসলিম লীগ ইন্ডিয়ান পলিটিক্সে একটা জায়গা পেয়ে যায় এবং তা ভবিষ্যতে গিয়ে ইন্ডিয়ান পলিটিক্সে একটা বিপর্যয় ডেকে আনে। কারণ মুসলিম লীগ ধীরে ধীরে তাদের ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকে এবং শেষের দিকে মানে 1940 পরে, লাহোর অধিবেশনের পরে তাদের যে পাকিস্তান প্রস্তাবটা সেটা কিন্তু জোরালো হতে শুরু করে এবং দেশ ভাগের অন্যতম কারণ বা প্রিকারসার হিসাবে এই লখনৌ প্যাক্টটাকে কিন্তু ধরা হয়। কারণ মুসলিম লীগ রাজনৈতিক পরিসরটা পেয়েছিল এই লখনৌ প্যাক্টের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, দ্য সিগনেটারিজ অফ ট্রিটি অফ বেসিন 1802 ওয়ার দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ট্রিটি অফ বেসিন কাদের মধ্যে হয়েছিল?
মারাঠাদের মধ্যে হয়েছিল ট্রিটি অফ বেসিন 1802-তে। তো মারাঠা যে শাসক দ্বিতীয় বাজিরাও, তিনি কি করছিলেন, তিনি ভয়ে পালিয়ে গেছিলেন। অন্যান্য যেসব ভোসলে হোলকার দিয়ে ব্রিটিশদের কাছে গিয়ে তিনি সাবসিডারি অ্যালায়েন্স সাইন করে নেন। এটা হচ্ছে ট্রিটি অফ বেসিন। তারপরে শিখদের সাথে 1809-এ অমৃতসর সন্ধি হয়েছিল। নিজাম অফ হায়দ্রাবাদের সাথে ব্রিটিশদের নিজাম অফ হায়দ্রাবাদ সাবসিডারি অ্যালায়েন্স ফার্স্ট গ্রহণ করেছিল। তা টিপু সুলতানের সাথে দুটো সন্ধি হয়, মনে রাখবে, ট্রিটি অফ ম্যাঙ্গালোর 1884 আর 1784 আর 1792-তে তোমাদের শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয় এবং দুইজন ছেলেকে ব্রিটিশরা নিয়ে যায় জামিন হিসাবে। এবং পরে কিন্তু টিপু সুলতানের যে ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার, টিপু সুলতানের মৃত্যু হয়। আর মাইসোরের যে শের বলা হয় সেটা টিপু সুলতান। জ্যাকোমিন ক্লাবে তিনি যোগদান করেছিলেন। টিপু সুলতানের সময় নেপোলিয়নের সাথে টিপু সুলতানের একটা যোগাযোগ হয়েছিল ফ্রান্সের সাথে, এবং টিপু সুলতান চেয়েছিলেন যে ব্রিটিশদের আটকানোর জন্য ফরাসিদের সাথে মিত্রতা করা জরুরি। এবং তিনি মাইসোরে এই যে ফ্রেঞ্চ রিভলিউশনের যে লিবার্টি, ফ্র্যাটার্নিটি, এই যে ইন্টিগ্রিটি, এই যে মন্ত্র দিয়ে তিনি কিন্তু মাইসোরে লিবার্টি ট্রি স্থাপন করেছিলেন। তো হিন্দু কলেজ এস্টাবলিশড ইন, খুবই সহজ কোশ্চেন, 1817। কে এস্টাবলিশে সেই সময় কে ছিল? ডেভিড হেয়ার ছিল। আর তার সাথে ছিল রাজা রামমোহন রায়, তিনি কিন্তু ছিলেন। এছাড়া ছিলেন কালীপ্রসন্ন সিংহ। তো হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। হু কেম টু জাহাঙ্গীর কোর্ট? বলো। স্যার থমাস র। কত সালে? 1615 সালে। আচ্ছা, স্যার থমাস রোর আগে একজন ইংলিশ ইন্ডিয়াতে এসেছিল জাহাঙ্গীরের দরবারে, তো তার নাম কি? ক্যাপ্টেন হকিন্স। তাকে জাহাঙ্গীর কী নামে ডাকতো? ইংলিশ খান হিসেবে ডাকতো, এবং তাকে কিন্তু 400 মনসবদার দেওয়া হয় এবং টাইটেল দেওয়া হয়। তবে হকিন্সের থেকে কিন্তু স্যার থমাস রো বেশি ডিপ্লোম্যাটিক নিপুণ ছিলেন। কারণ উইলিয়াম হকিন্স কিন্তু তিনি কোনো এগ্রিমেন্ট বা ট্রিটির মাধ্যমে কোনোভাবে ফোর্ট নির্মাণের গ্র্যান্ট লাভ করেননি। 1612 সালে সুরাটে ফোর্ট নির্মাণ হয়, সেটা হচ্ছে ভারবাল ছিল। কিন্তু স্যার থমাস রো তিনি কিন্তু যথেষ্ট নিপুণ ছিলেন ডিপ্লোম্যাটিক স্কিলের দিক থেকে। তিনি কিন্তু মুঘলদের কাছ থেকে অনুমতি নিয়ে বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে, যেমন সুরাট, তারপর মুসলিপত্তনম বাংলাতে পরে তো অনেকগুলো ফোর্ট নির্মাণ করে এবং বাণিজ্য ঘাঁটি গড়ে তোলে। এছাড়া যে ইবন বতুতা সুলতানি পিরিয়ডে ইন্ডিয়াতে এসেছিল, বলো তো কার পিরিয়ডে? মোহাম্মদ বিন তুঘলকের পিরিয়ডে কিন্তু তিনি এসেছিলেন ইবন বতুতার লেখা বইটার নাম তোমরা কমেন্ট করে জানাও। খুব ফেমাস বুক ইবন বতুতার, তার বইটার নাম কি তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, ইবন বতুতা কোথা থেকে এসেছিল? মরক্কো থেকে এসেছিল। মরক্কো কিন্তু এখন ভালো ফুটবল খেলছে, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখছো আশা করি। মরক্কো কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে। তো মরক্কো থেকে এসেছিল ইবন বতুতা। এছাড়া নুনিজ হচ্ছে অচ্যুত দেব রায় হচ্ছে স্যালুবা ডাইনাস্টি, ঠিক আছে। তো স্যালুবা ডাইনাস্টির সময় কিন্তু নুনিজ এসেছিল। আর ডমিনিঙ্গো পায়েস, ইনি হচ্ছেন কৃষ্ণদেব রায়ের সময় এসেছিল ডমিনিঙ্গো পায়েস। আর ইনি হচ্ছে পর্তুগিজ ছিল, বারবোসা পর্তুগিজ ছিল। তো কৃষ্ণদেব রায়ের সময় এসেছিল ডমিনিঙ্গো পায়েস। যে দেবদাসী সিস্টেম, তো এদের রাইটিং থেকে কিন্তু এই যে সাউথ ইন্ডিয়াতে যে দেবদাসী সিস্টেম ছিল সেটা কিন্তু এদের রাইটিং থেকে জানা যায়। দ্য হুইচ গড ওয়াজ নোন অ্যাজ পুরন্দর টু দ্য বৈদিক পিপল? বলো তো পুরন্দর মানে ডেস্ট্রয়ার অফ ফোর্টস। পুরন্দর কথার অর্থ হচ্ছে ডেস্ট্রয়ার অফ ফোর্টস। তো পুরন্দর কাকে বলা হতো? ইন্দ্রকে বলা হতো। ঋগ্বৈদিক যুগে সব থেকে যদি প্রধান গড বলা হয় তিনি ছিলেন ইন্দ্র। কতগুলো হাইমেন ডেডিকেট করা হয়েছিল? 250টা। নেক্সট কে ছিল? অগ্নিকে কতগুলো? 200টা। অগ্নি ফায়ার গড। এবং বরুণা জল দেবতা বা স্কাই ওয়াটার।
আর শিবা ছিলেন ঋগ্বৈদিক যুগে রুদ্র। আর প্রোটো-শিবার যে একটা সিল পাওয়া যায় সেটা হচ্ছে আইভিসিতে পাওয়া যায়। অনেকগুলো জন্তুর নাম আছে, তোমরা সেটা দেখে নেবে। হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? দেখো কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে, এই অ্যানালাইসিস করছি, ওই কোশ্চেনটা অ্যানালাইসিস করলাম, এখানে কিন্তু কোশ্চেনটার রিপিট হলো। হু ফাউন্ডেড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জির সাথে 1876-এ। আর এই যে অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, মাস্টারদা সূর্য সেন, এরা কিন্তু এক্সট্রিমিস্ট লিডার ছিলেন, রিভলিউশনারি লিডার ছিলেন। অরবিন্দ ঘোষ, আলিপুর বোম কেস, বিপিনচন্দ্র পাল, তারপরে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কবে হয়েছিল এটাও তোমরা কমেন্ট করে জানাও, এটাও কিন্তু এক্সামে আসে। মাস্টারদা সূর্য সেন, ভগৎ সেন আর মঙ্গল পাণ্ডে, এদের ফাঁসির ডেটটা কিন্তু এক্সামে আসে, তোমরা কমেন্ট করে জানাও। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য গ্রেট রিভল্ট 1857? দেখো সেম কোশ্চেন সেম থিম রিপিট করছে, কেমন বারবার রিপিট করছে। লর্ড ক্যানিং। লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়েছিল, লর্ড কার্জনের সময় ইউনিভার্সিটি অ্যাক্ট এসেছিল, লর্ড মিন্টোর সময় অমৃতসরের সন্ধি হয়েছিল, লর্ড কর্নওয়ালিসের সময়, আগের দিন ভালো করে লর্ড কর্নওয়ালিসকে নিয়ে ডিসকাস করেছি। তো ইনি হচ্ছে ফাদার অফ সিভিল সার্ভিস। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিসের সময় হয়েছিল। তো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। ফ্রম হুইচ ইনস্ক্রিপশন উই গট, আচ্ছা উই গেট ইম্পর্টেন্ট ইনফরমেশান অ্যাবাউট সকার রুলার রুদ্রদমন? বলো। জুনাগড় ইনস্ক্রিপশান, এছাড়া এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশান। আচ্ছা জুনাগড় এই যে সুদর্শন লেক ছিল, সুদর্শন লেক, সেটা কিন্তু রিপেয়ার যে করেছিল রুদ্রদমন শকরাজ। এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশান কার লেখা? হরিসেন। তিনি কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্ত। আচ্ছা আইহোল হচ্ছে রবি কীর্তি। রবি কীর্তি কার সভাকবি ছিল? দ্বিতীয় পুলকেশী টু। হুইচ ওয়াজ দ্য ক্যাপিটাল সিটি? নেক্সট কোশ্চেন 46। হুইচ ওয়াজ দ্য ক্যাপিটাল সিটি অফ মগধা ডিউরিং দ্য রেন অফ চন্দ্রগুপ্ত মৌর্য? হুইচ ওয়াজ দ্য ক্যাপিটাল সিটি অফ মগধা ডিউরিং দ্য রেন অফ চন্দ্রগুপ্ত মৌর্য? বলো। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ক্যাপিটাল সিটি কী ছিল? পাটলিপুত্র। উজ্জয়িনের শাসক কে ছিল সেই সময়? মগধে যে অশোক ছিল, উজ্জয়িনে পাঠানো হয় তাকে গভর্নর করে। আচ্ছা অমরাবতী কিন্তু সাতবাহনদের ক্যাপিটাল ছিল। অমরাবতী আর্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে, অমরাবতী আর্ট ফেমাস আছে। মথুরা আর্ট, গান্ধার আর্ট, অমরাবতী আর্ট। মথুরা আর গান্ধারা হচ্ছে কনিষ্কের সময় হয়েছিল, আর অমরাবতী আর্ট সাতবাহনদের পিরিয়ডে। আচ্ছা কনৌজ কার ক্যাপিটাল ছিল? কনৌজ ক্যাপিটাল ছিল হর্ষবর্ধন, এবং কনৌজকে কেন্দ্র করে পরে 200 বছর ধরে ট্রাইপার্টাইট স্ট্রাগল চলে পাল, প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে। নেক্সট কোশ্চেন 47। হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট বদরুদ্দিন তয়েবজি, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। কত সালে? 87, মাদ্রাজ। আচ্ছা হাকিম আজমল খান কিন্তু ফার্স্ট প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ আইএনসি। আহমেদাবাদ সেশনে 1921-এ যখন সিআর দাসকে জেলে ছিল সিআর দাস, তো তার জায়গায় কিন্তু তিনি হাকিম আজমল খান অ্যাক্টিং প্রেসিডেন্ট হন। আর হাকিম আজমল খান কিন্তু মুসলিম লীগেরও প্রেসিডেন্ট হয়েছিল 1919 সালে। আবার হাকিম আজমল খান অল ইন্ডিয়া খিলাফত কমিটির প্রেসিডেন্টও ছিলেন। তো সেই সময় হাকিম আজমল খান কিন্তু ভালো লিডার ছিলেন। আচ্ছা মোহাম্মদ আলী জিন্না, তো এনার কারণেই কিন্তু 16ই আগস্ট কি হয়? ইন্ডিয়াতে গ্রেট ক্যালকাটা কিলিংস হয়। আবুল কালাম আজাদ, ইনি ছিলেন সবথেকে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট, মাত্র 35 বছর বয়সে তিনি আইএনসির প্রেসিডেন্ট হন। এছাড়া আল হিলাল যে পত্রিকাটা, সেটা কিন্তু এই আবুল কালাম আজাদের সাথে রিলেটেড। আর ফার্স্ট এডুকেশন মিনিস্টার তিনি ছিলেন, ফার্স্ট এডুকেশন মিনিস্টার ইন্ডিয়ার, মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার 1947 স্বাধীনতার পরে। নেক্সট কোশ্চেন। দ্য সাইমন কমিশন ভিজিটেড ইন্ডিয়া ইন 1928। 7 মেম্বার ছিল সাইমন কমিশনে, আর অল হোয়াইট মেম্বার ছিল।
এবং সাইমন হচ্ছে লিডার ছিল, সাইমনের তত্ত্বাবধানে এসেছিল এবং এই সাইমন কমিশনকে গো ব্যাক স্লোগান দিয়েছিল ইন্ডিয়াতে, বোম্বেতে, লাহোরে। এই এমনই এক সভায়, এমনই এক মানে মাস প্রোটেস্ট হচ্ছিল বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে। তো সেই মাস প্রোটেস্টে লালা লাজপত রায় প্রোটেস্ট করছিল। তো স্যান্ডার্স বলে একজন দুরাচারী ইংরেজ গভর্নর, ইংরেজ ওই কমান্ডার, তিনি কিন্তু লাঠিচার্জ এমন করেন, তার ফলে লালা লাজপত রায়ের মৃত্যু হয় এবং তারপরে ভগৎ সিং কিন্তু প্রতিশোধ নেয় স্যান্ডার্সকে হত্যা করে। ভগৎ সিং এবং এই হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের আরও যারা বিপ্লবী ছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্ট? কোনটা কারেক্ট নয় বলছে। দেখো এরকম ম্যাচিং পেয়ার কিন্তু এবারের 2024-এ কিন্তু আসার সম্ভাবনা একটু বেশি। ম্যাচিং পেয়ার কিন্তু বেশি আসবে, স্টেটমেন্ট বেসড কোশ্চেনও কিন্তু বেশি আসবে, তাই এই কোশ্চেনটা ভালো করে দেখো। হরিশচন্দ্র মুখার্জি, হিন্দু পেট্রিয়ট, এটা ঠিক আছে, 1859। তারপরে দীনবন্ধু মিত্র, নীল দর্পণ, এটাও ঠিক আছে, এই দুটো রিলেটেড। রবীন্দ্রনাথ ট্যাগর, গোরা, এটাও ঠিক আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঘরে বাইরে তো হবে না, এটা ভুল আছে, তো এইটা অ্যান্সার হয়ে যাবে। তো তোমরা দেখবে যে নট কারেক্ট, এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবে যে নট কারেক্ট। তোমরা প্রথমে দেখলে যে এটা ঠিক আছে, তো এটা অ্যান্সার করে দিলে, নটটা দেখবে বারবার। আর ঘরে বাইরে কার? এই রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা, ঘরে বাইরে। 50 কোশ্চেন, দ্য কৈলাসনাথ টেম্পল ইন কাঞ্চিপুরম ওয়াজ বিল্ড বাই কে? পল্লবাস। পল্লবদের ক্যাপিটাল ছিল কাঞ্চিপুরমে। পল্লবদের রুলার কে ছিল? নরসিংহ বর্মন, গ্রেটেস্ট রুলার, মহাবল্ল নামে পরিচিত ছিল। আর মহাবলীপুরমের যে রথ মন্দির, সেগুলোও কিন্তু পল্লবদের তৈরি। চোলাদের বড় একটা মন্দির বলো তো, বৃহদেশ্বর মন্দির, সেটা আরেক কি নামে পরিচিত? রাজরাজেশ্বর টেম্পল নামে পরিচিত। পান্ডিয়াদের ক্যাপিটাল ছিল মাদুরাই, আর মাদুরাইতে কিন্তু অনেক রকম মন্দির আছে, মন্দির শহর বলা হয়। আর মাদুরাইতে সঙ্গম, 3টে সঙ্গম হয়েছিল মাদুরাইতে পান্ডিয়াদের পৃষ্ঠপোষকতায়। আচ্ছা, গুপ্তাস পিরিয়ডকে বলা হচ্ছে তো গোল্ডেন পিরিয়ড অফ ইন্ডিয়া, কারণ আর্ট অ্যান্ড কালচার ফ্লোরিশ করেছিল সমস্ত কিছু গুপ্তরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন 51, ডিউরিং দ্য আরব ইনভেশন 1712 AD, দ্য রুলার অফ সিন্ধ ওয়াজ ডিফিটেড হোম? তো এটা কি হবে? মোহাম্মদ বিন কাসিম। এছাড়া মোহাম্মদ গজনি আর মোহাম্মদ ঘুরি আর তাজউদ্দিন ইলদিজ। এই যে তাজউদ্দিন ইলদিজ, ইনি কিন্তু মোহাম্মদ ঘুরিরই কমান্ডার ছিল এবং মোহাম্মদ ঘুরির যে ব্যাটেল অফ তরাইন হয় পৃথ্বীরাজ চৌহানের সাথে, চাঁদ বরদই লেখা একটা বই আছে, সেই বইটার নাম এই স্টোরির উপরে কিন্তু আছে, তোমরা কমেন্ট করে জানিও। এখন যেটা বলছি যে 1191 এবং 1192 যে ব্যাটেল অফ তরাইন, ফার্স্ট ব্যাটেলে কিন্তু ব্যাটেল অফ তরাইনে মোহাম্মদ ঘুরি হেরে যায় এবং ব্যাটেল অফ তরাইনে সেকেন্ড ব্যাটেল পৃথ্বীরাজ চৌহান হেরে যায়। তো ফার্স্ট ব্যাটেলে যখন মোহাম্মদ ঘুরি হেরে যায়, পৃথ্বীরাজ চৌহান কিন্তু ক্ষমা করে দিয়েছিল, কিন্তু পরের বছরই মোহাম্মদ ঘুরি আক্রমণ করে এবং ক্যাপচার করে দিল্লি। আর তারপরে এই যে তাজউদ্দিন ইলদিজ, তখন কিন্তু মোহাম্মদ ঘুরির কমান্ডার ছিল এবং তাজউদ্দিন ইলদিজ তিনি কিন্তু পরে 1206 সালে তিনি গজনির হচ্ছে শাসক হন। আর সুলতান মাহমুদ অফ গজনি, তিনি কিন্তু ইন্ডিয়াতে এই সোমনাথ মন্দির লুণ্ঠন করে এবং 17 বার ভারত আক্রমণ করে। 52 কোশ্চেন, হু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া? বলো। থিওসফিক্যাল সোসাইটি, অ্যানি বেসান্ট, লক্ষ্মী সাইগল, এই যে ঝাঁসি রানী ব্রিগেড ছিল আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, নেতাজি সুভাষের যে আইএনএ আজাদ হিন্দ ফৌজ, তার ঝাঁসি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন কে? লক্ষ্মী সাইগল। সরোজিনী নাইডু, তিনি গান্ধীজির সাথে কিন্তু সেকেন্ড গোলটেবিল বৈঠকে লন্ডনে গিয়েছিলেন এবং সরোজিনী নাইডুকে বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। আর ইনারি হচ্ছে ডটার পদ্মজা নাইডু,
এই পদ্মজা নাইডুর নামে দার্জিলিংয়ে একটা জু আছে, এবং এই পদ্মজা নাইডু ছিলেন ওয়েস্ট বেঙ্গলের গভর্নর, ফার্স্ট গভর্নর হচ্ছে পদ্মজা নাইডু ছিলেন। 53 হু ওয়াজ নোন অ্যাজ দ্য ফ্রন্টিয়ার গান্ধী? খান আব্দুল গফ্ফর খান। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড? হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স কারেক্টলি ম্যাচ? আবার ম্যাচিং থেকে কোশ্চেন দিয়েছে। জওহরলাল নেহেরু ঘরে বাইরে, তো এটা হবে না। রবীন্দ্রনাথ ট্যাগর ঘরে বাইরে হবে। আচ্ছা, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, ডিসকভারি অফ ইন্ডিয়া কিন্তু জওহরলাল নেহেরু, সব এলোমেলো করে দিয়েছে, তা এইটা ঠিক আছে। দাদাভাই নৌরোজি প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটাতে তিনি কি লিখেছিলেন? তিনি যে ইকোনমিক ড্রেন অফ ওয়েলথ সেইটার লিখেছিলেন, যে ব্রিটিশরা কিভাবে এক্সপ্লয়টেশন করছে ইন্ডিয়া থেকে কোটি কোটি টাকা এবং ধনসম্পদ রিসোর্সেস কিভাবে এক্সপ্লয়টেশন করেছিল, ওই বইটাতে লেখা আছে, খুব ফেমাস বুক। হু ইনভেটেড সাউথ ইন্ডিয়া? কে সাউথ ইন্ডিয়া ইনভেট করেছিল? বলবন, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি? আলাউদ্দিন খলজি হবে। তো সাউথ ইন্ডিয়াতে যখন তিনি আক্রমণ করেছিল, তার কমান্ডার কে ছিল? মালিক কাফুর। মালিক কাফুরের আরেক নাম কি? হাজার দিনারি। আর কাকতীয় ডাইনাস্টি থেকে এই যে মালিক কাফুর কোহিনুর হীরা পেয়েছিলেন বা ছিনে নিয়েছিলেন। আর ইলতুৎমিশ তিনি হচ্ছে দাস বংশের প্রকৃত শাসক। কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠাতা 1206, আর দুজন মিলে কুতুব মিনার বানায়। এ শুরু করে কুতুবুদ্দিন আইবক, আর ইলতুৎমিশ শেষ করে। আর বলবন, বলবন হচ্ছে সিজদা পাইবস, এই দুটো নিয়ে আসে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দিল্লি সুলতানেট? কে হবে? ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি খুব দুরাচারী এবং ঔদ্ধত্যপূর্ণ শাসন করছিল দিল্লিতে, তো সেই কারণে দৌলত খান লোদি, ইব্রাহিম লোদির কাকা হচ্ছে দৌলত খান লোদি। আর ইনি, এই দৌলত খান লোদি কিন্তু এই পাঞ্জাবের ওইদিকে, ওই সাইডটা, নর্থ ওয়েস্ট সাইড, ওই সাইডে কিন্তু গভর্নর হিসেবে ছিল কোনো একটা প্রদেশের। তো সেখানে দৌলত খান লোদি এই পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ, এই পানিপথের যে প্রথম যুদ্ধ, যে বাবর আক্রমণ করেছিল, এবং দৌলত খান লোদি কিন্তু পরাস্ত হয়ে যায়। আর তারপরে দৌলত খান লোদি বাবরকে ইনভাইট করে যে দিল্লিতে আক্রমণ করার জন্য, এবং পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে এই ইব্রাহিম লোদি সম্পূর্ণরূপে পরাস্ত হয়। ঠিক আছে। হু ওয়াজ নট দ্য মেম্বার অফ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি? তো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934-এ যারা লেফটিস্ট আইডিওলজি ছিল কংগ্রেসের মধ্যে, তারা এস্টাবলিশ করেছিল। যে জয়প্রকাশ নারায়ণ, রামমনোহর লোহিয়া, নরেন্দ্রদেব, আচার্য নরেন্দ্রদেব, এরা তিনজন ছিল। হবে কে? ফিরোজ শাহ মেহতা। আচ্ছা, বোম্বে যে কেটি তেলং, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তয়েবজি, এদেরকে বলা হয় বোম্বে ত্রয়ী। এই কোশ্চেনটাও কিন্তু এক্সামে আসে। আচ্ছা, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ টুক প্লেস ইন? ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ এই যে 1526 সালে। হু ওয়াজ দ্য অথার অফ দ্য বুক হিন্দ স্বরাজ? গান্ধীজি। গান্ধীজি লিখেছিলেন হিন্দ স্বরাজ। এছাড়া টলস্টয় ফ্রম ইন্ডিয়ান ওপিনিয়ন, গান্ধীজি সমস্ত ধরনের বুকস, নিউজ পেপার, সব কিছুই কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, বলো তো কার অটোবায়োগ্রাফি ইন্ডিয়ান পিলগ্রিমেজ? নেতাজি সুভাষচন্দ্র বসু। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু। ন্যাশনাল হেরাল্ড। তারপরে বাল গঙ্গাধর তিলক, তিনি দুটো ফেস্টিভ্যাল নিয়ে এসেছিলেন, 1893 আর 1895। তোমরা সাল অনুযায়ী তোমরা লেখো, কমেন্টে লেখো, কমেন্ট সেকশানে লেখো যে কোন দুটো ফেস্টিভ্যাল নিয়ে এসেছিলেন। আচ্ছা, 60-এর কোশ্চেন। দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওয়াজ এনাক্টেড বাই? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার সময় এসেছিল? খুব দুরাচারী শাসক ছিলেন, মানে ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন, ভাইসরয় ছিলেন লর্ড লিটন। আর এনার সময় যে সংবাদপত্রের যে বাক স্বাধীনতা, সেটা কিন্তু কেড়ে নেওয়া হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে, 1878। আর সেই সময় আরও দুটো অ্যাক্ট নিয়ে আসা হয়, আর্মস অ্যাক্ট, অস্ত্র আইন, এবং আরেকটা কি, সিভিল সার্ভিসের যে বয়স সীমা, সেটা
21 থেকে কমিয়ে 19 করে দেওয়া হয়। তার জন্য আনন্দমোহন বোস আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি এস্টাবলিশ করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং প্রতিবাদ করে এর বিরুদ্ধে। লর্ড রিপন, এই যে সুরেন্দ্রনাথ কলেজ, সেইটা কিন্তু লর্ড রিপনের নামে ছিল রিপন কলেজ। আর লর্ড রিপনের সময় ইলবার্ট বিল কন্ট্রোভার্সি হয়েছিল, লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়েছিল, ইউনিভার্সিটিজ অ্যাক্ট এসেছিল, তারপরে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠিয়েছিল তিব্বত থেকে লর্ড কার্জন। তো গভর্নর জেনারেল মোস্ট ফেভারিট টপিক, তোমরা গভর্নর জেনারেল, প্রতিটা গভর্নর জেনারেল ভালো করে করবে। হু ওয়াজ এ মডারেট ন্যাশনালিস্ট লিডার, তো লাল, বাল, পাল এরা তিনজনই এক্সট্রিমিস্ট ছিলেন, তো হবে দাদাভাই নৌরোজি। সুরাট স্প্লিট টুক প্লেস ইন 1907, কি ঘটনা ঘটেছিল বলো? তো আশা করি সবাই জানো যে 1906 ছিল রাসবিহারী ঘোষ প্রেসিডেন্ট ছিল, আর যারা নরমপন্থী নরম দল তারা চাইছিল রাসবিহারী ঘোষই থাকুক, কিন্তু যারা চরমপন্থী এক্সট্রিমিস্ট এই লাল বাল পালের মধ্যে হয় তারা বলেছিল যে লালা লাজপত রায় না হলে বাল গঙ্গাধর তিলক, যে কেউ একজন প্রেসিডেন্ট হলে হবে, কিন্তু যারা নরম দল তারা কিন্তু মানেনি। এবং এই সেশানে, কংগ্রেসের এই সেশানে 1907 কিন্তু যথেষ্ট উত্তেজনা তৈরি হয় এবং নরম দল আর গরম দলের মধ্যে বিভাজন চরমে পৌঁছায় এবং ওখানে জুতো ছোঁড়াছুড়ি হয়। হুইচ ওয়ান ইজ নট, নেক্সট কোশ্চেন 63, হুইচ ওয়ান ইজ নট ট্রু অ্যাবাউট দ্য পুনা প্যাক্ট? ইট ওয়াজ মেড, এটা ঠিক আছে। ইট ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন মহাত্মা গান্ধী অ্যান্ড ডক্টর বি.আর. আম্বেদকর, এটাও ঠিক আছে। ইট ওয়াজ সাইন ইন পুনা, সেপারেট ইলেক্টোরেট ফর হিন্দুস অ্যান্ড মুসলিম ওয়াজ অ্যাকসেপ্টেড, এখানে এইটা ভুল আছে। এখানে পুনা প্যাক্ট কী হয়েছিল? পুনা প্যাক্ট হয়েছিল যে ডিপ্রেসড ক্লাস তাদের প্রথমে 1932 যে র্যামসে ম্যাকডোনাল্ড তিনি নিয়ে আসেন কি কমিউনাল রিওয়ার্ড বা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। সেই নীতিতে বলা হয় যে ডিপ্রেসড ক্লাস অলরেডি 1909 মুসলিমদের হচ্ছে সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয় ডিউরিং মরলে মিন্টো রিফর্মস, তারপরে 1919 শিখদেরকেও দেওয়া হয়, তারপরে যখন 1932 অর্থাৎ ব্রিটিশরা চাইছিল ডিভাইড অ্যান্ড রুল, যে ভারতের জাতিতে জাতিতে সমস্ত কিছুতে বিভাজন চেয়েছিল, সেই কারণে এরা এইসব নিয়ে এসেছিল। এবং তার প্রতিবাদ করে গান্ধীজি কিন্তু অনশন শুরু করে এবং বি.আর. আম্বেদকরের সাথে 1932 পুনা প্যাক্ট সাইন হয়। এবং পুনা প্যাক্ট সাইন করার পর ডিপ্রেস ক্লাসের 71টা থেকে 147 মানে সিট দেওয়া হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। এবং ইংরেজরা মানে র্যামসে ম্যাকডোনাল্ড 80টা দিতে চেয়েছিল, তো সেখান থেকে ইনক্রিজ করে 147টা দেওয়া হয়। তারপরে এই যে হরিজন মুভমেন্ট, এসব ইম্পর্টেন্ট। আর গান্ধী আর আম্বেদকরের মধ্যে কি ডিফারেন্স বলো তো আইডিওলজিক্যাল? গান্ধীজি চেয়েছিলেন যে যে কাস্ট সিস্টেম থাকবে তাদের আপব্রিঙ্গিং হবে এবং তারা থাকবে, কিন্তু বি.আর. আম্বেদকর তিনি চেয়েছিলেন কি সমূলে উপড়ে ফেলতে, যে কাস্ট সিস্টেমটা পুরো সমূলে উপড়ে ফেলতে চেয়েছিলেন। তো এই নিয়ে তার একটা বইও আছে, তোমরা জানলে তোমরা কমেন্ট করে লেখো। হু কম্পোজড অর্থশাস্ত্র? তো কৌটিল্য হবে। কৌটিল্য কার সময় ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। আর্যভট্ট তিনি ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান ছিলেন এবং অ্যাস্ট্রোনমার ছিলেন আর্যভট্ট। বরাহমিরও অ্যাস্ট্রোনমার ছিলেন। পতঞ্জলি যোগা। দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ টুক প্লেস 1761, কাদের মধ্যে? আফগান রুলার যে আহমদ শাহ আবদালি, তার সাথে কার হয়েছিল? তার সাথে হয়েছিল কার? মারাঠাদের হয়েছিল। সদাশিব রাও ভাও ভালো যুদ্ধ করেও মৃত্যুবরণ করেছিল, কারণ রসদ ফুরিয়ে এসেছিল এবং অন্যান্য ডিপ্লোম্যাটিক রিজনের কারণে। এবং এই যে থার্ড ব্যাটেল অফ পানিপথ, দেখবে এই যে পানিপথ সিনেমা একটা হয়েছে, সেখানে ওই আবদালির চরিত্রে হচ্ছে মুখ্য অভিনয় করেছিল সঞ্জয় দত্ত, তোমরা দেখবে। তো দেখলে হিস্টোরিক্যাল মুভিগুলো দেখলে যে হিস্ট্রির যেসব জিনিস সেগুলো কিন্তু মনে থেকে যায়।
হু ওয়াজ দ্য জেনারেল অ্যান্ড সাকসেসার অফ মোহাম্মদ ঘড়ি? মোহাম্মদ ঘড়ির কে ছিল? এই যে তাজউদ্দিন ইলদিজ, ঠিক আছে, এই যে এরা কেউ ছিল না, তাজউদ্দিন ইলদিজ ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ ফলোয়ার অফ জৈনিজম? চন্দ্রগুপ্ত মৌর্য এই যে শেষ বেলায় কোথায় গিয়েছিল? শ্রাবণ বেলাগোলা, এবং স্টারভেশনে তার মৃত্যু হয়। ইবাদতখানা ওয়াজ ফাউন্ডেড বাই? কে হবে? আকবর। কত সালে? 75, 1675 সালে। তোমরা মনে রাখবে, ইবাদতখানা ফতেপুর সিক্রিতে তিনি নির্মাণ করেছিলেন। এবং কোন ধর্ম? দিন ই ইলাহি, এই ধর্মটা কিন্তু তিনি প্রচার করেছিলেন, দিন ই ইলাহি, সর্বধর্ম সমন্বয়। এবং ফার্স্ট গ্রহণ করেছিল বীরবল। বীরবল কিন্তু ফার্স্ট গ্রহণ করেছিল। তো হুইচ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস ডক্ট্রাইন অফ ল্যাপস? ডক্ট্রাইন অফ ল্যাপস কী ছিল বলো তো তোমরা? তো এটা কী হবে অ্যান্সার? ডালহৌসি। কোনো প্রিন্সলি স্টেটের কোনো রাজার যদি কোনো সন্তান না থাকে, তাহলে ব্রিটিশরা সেই রাজ্যকে সরাসরি দখল করে নিচ্ছিল। এবং ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, সেই অজুহাতে লর্ড ডালহৌসি কোন রাজ্য নিয়েছিল? অবধ। এটাও কিন্তু বারবার এক্সামে আসে। লর্ড ওয়েলেসলি, সাবসিডারি অ্যালায়েন্স। দ্য হুইচ মহাজনপদা অফ 6th century BC ওয়াজ অ্যান অ্যারিস্টোক্রেটিক অলিগার্কিক রিপাবলিক? বলো, এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার দেবে, ঠিক আছে? এবং নেক্সট ক্লাসে আমরা বাকি কোশ্চেনগুলো করব, ঠিক আছে? আজকের এই পর্যন্ত থাক। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আস। আর তোমরা পিআইকিউ সিরিজের সমস্ত ভিডিও এবং ডেসক্রিপটিভ ক্লাস চলছে, ওগুলো কিন্তু তোমরা দেখতে থাকো, ঠিক আছে? প্রিপারেশান জোর কদমে চালাও এবং ভালো করে পড়াশুনো করো, এবং সামনে যে কোনো একটা এক্সাম ক্র্যাক করে নিজের কেরিয়ার সেট করো। এটাই কিন্তু গুড অপরচুনিটি